আমি একজন মাস্টার্স পাস মেয়ে, আমার জীবনটা সে ধ্বংস করে দিছে। আচ্ছা, আমার পুকুর একটা জমি ছিল, আমার বাবা কিনছে আধা কাঠা জমি, আমার বাবার জমির সাথে আরেকটু আধা কাঠা কিনছিল। জি, প্রতিনিয়ত বলতো আমার পুকুর জমিটা বিক্রি করে ওরে টাকা দেওয়ার জন্য নেই। পাশে ফার্নিচার দোকানে দুইটা ভাইয়া বলছিল যে ম্যাডাম আরেকদিন স্যার যখন ওই পারে যাবে আপনাকে বলবো। জি, সে মাদক কিনতে যায় সেনা কল্যাণ টঙ্গী বাজারের অপোজিটে, সেনা কল্যাণ ওইখানে নাকি মাদক বিক্রি করে। আকাশে চাঁদ মনে করে না প্রত্যেকটা মেয়ে, যখন একজন এমবিবিএস যখন তার বাচ্চা মেনে নেয়, কিন্তু তার পিছনে যে মাদক ছিল, বদমাশি ছিল, লম্পট, এগুলো আমার জানা ছিল না। আমি যখন প্রথম মামলা করি তখন আমি ভাবছি যে ওরে মাদকের ট্রিটমেন্ট দিবে কোর্ট থেকে, ও শুধরাবে, তারপর আমি ওর সংসার করবো। ওর ভাই বোন পরিবারকে ডেকে এনে বলছেন কুড়ে ঘরে থাকবো। আমার এটা দ্বিতীয় বিয়ে, আমার মান সম্মান আছে, আপনার ভাইকে বলেন আমি এই টপ 10 টাওয়ার এখানে, আমি এই রাজি টাওয়ার এগুলোতে থাকতে চাই না, আমি ছোট বাসা নিবো, ওরে শুধু ট্রিটমেন্ট দেন আপা। বলছে রুমানা ও ভালো হবে না, ওরে আরো 3 বার নেওয়া হয়েছে। তখন তো আমার মাথায় বাড়ি, তার মানে তার ফ্যামিলি পুরাই জানে ও যে মাদকাসক্ত। যখন টাঙ্গাইলে আমি প্রথম বউ হয়ে যাই, ওর যে বোনটা আসমা, সেও পালক একটা মেয়ে পালে, কারো ছেলে মেয়ে হয় না। মাওলানা ভাসানের টিচার ছিল, রিটায়ার করছে। সে বলে যে রুমানা রিপন কোথায় গেছে, তার আরেক নাম রিপন, এনামুলের আরেক নাম হচ্ছে রিপন, আমার স্বামী। রিপন কোথায়? আমি বলি তার কোন বন্ধু আছে তার সাথে দেখা করতে। বলে তাকে কিন্তু চোখে চোখে মহিলা ক্লিনিকে আমার যে বেবি নষ্ট করে 2 মাস 8 দিনের বেবি, এই সমস্ত কাগজ আমার হাতে এখানে আছে। হ্যাঁ, সব আছে। এটা হচ্ছে গ্রেফতারি একটা ওয়ারেন্টের কাগজ। দেখেন এটা ওনার নামে আপনার গ্রেফতারি ওয়ারেন্ট ছিল। হ্যাঁ, দ্বিতীয় ওয়ারেন্ট ছিল। আদৌ আমার পরিবার বা আমি আদৌ কোনো ডিভোর্স লেটার পাইনি। যে রাঘব বোয়াল বলবো নাকি আমি কালো পোশাকের উকিল বলবো তা আমি জানি না। এখন তো বাদীদের কথা বলার সবসময় স্কোপ থাকে না, বাদী তো নীরবে শুধু রাঘব বোয়ালের প্রশ্নের উত্তরই শুনে। সে মাদক ব্যবসা করত, মাদকাসক্ত ছিল, লম্পট চরিত্রের অধিকারী ছিল, নারী নির্যাতনকারী ছিল এবং ভয়ঙ্কর একজন সন্ত্রাসী ছিল এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে তার জড়িত ছিল। এই মেয়েটা একটা ইনোসেন্ট মেয়ে। দর্শক আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি বোনের বিষয়ে কথা বলার জন্য, যিনি খুবই শারীরিক এবং মানসিক এবং সব দিকে নির্যাতিত, দীর্ঘ অসহায় অবস্থায় আছে। উনি ওনার বিবাহিত জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলা উনি বলবে। জি, আপনার নামটা? জি, আমার নাম রুমানা। আর আপনার বাসা কোথায়? বাসা ঢাকা খিলক্ষেত মধ্যপাড়া। তো আপনি আজকে যে এখানে এসেছেন বা আমি অনেক কিছু কাগজপত্র দেখেছি, আসলে আপনি বিষয়টা যদি সংক্ষেপে একটু বলেন। জি, বিবাহিত জীবনের যে ঘটনা বলি। জি, আমার বিবাহিত জীবন হচ্ছে আমার স্বামী এনামুল করিমের সাথে আমার বিয়ে হয়। এনামুল করিমের বাড়ি কোথায়? জি, এনামুল করিমের বাসা হচ্ছে টাঙ্গাইল শহরে আকুটাকুর পাড়ায়। স্থায়ী ঠিকানা? জি জি, স্থায়ী ঠিকানা। বর্তমানে ছিলেন বা এর আগে ছিলেন কোথায়? এখানে এর আগে যেখানে আমার বিয়ের পর থেকে ছিলাম সেটা টঙ্গী বাজারে। জি। কত সালে আপনাদের সাথে বিবাহ হয়েছে? 16 সালে বিয়ে হয়। পারিবারিক ভাবে? জি, পারিবারিক ভাবে। তো পরবর্তী সময় আপনার যে নির্যাতিত হচ্ছেন বা মানসিক শারীরিক, এটা যদি একটু বলেন। জি, বিয়ের পর থেকে কিছুদিন পরই জানতে পারি যে সে মাদক ব্যবসা এবং মাদকের সাথে জড়িত। আচ্ছা। তারপর থেকে তাকে শুধরানোর জন্য বিভিন্ন চেষ্টা করি, তার ভাই বোন সবাই আসে, ওনার পর বলে যে সে শুধরাবে না, তাকে আরো 2-3 বার নেওয়া হয়েছে। কিন্তু এরকম জালিয়াতির পর সে আমাকে বিয়ে করলো কেন? জি, এটা হচ্ছে প্রশ্ন। আমি একজন মাস্টার্স পাস মেয়ে, আমার জীবনটা সে ধ্বংস করে দিছে। আচ্ছা। এটা হচ্ছে প্রথম জালিয়াতি। তাকে মাদক অফিসে এজেফে নেওয়া হয়েছিল, সে 2 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর কিভাবে বুঝতে পেরেছেন যে উনি মাদকের সাথে জড়িত, মাদকাসক্ত? জি, তার মানি ব্যাগে চিপায় ছোট ছোট সোনালী রূপালী কালার কাগজের মধ্যে পাউডারের গুঁড়ার মতো ছিল। আচ্ছা আচ্ছা। এমনকি তার হসপিটাল ছিল যেখানে সে হসপিটালে কর্মরত ছিলেন, তার পাশে ফার্নিচার দোকানে দুইটা ভাইয়া বলছিল যে ম্যাডাম আরেকদিন স্যার যখন ওই পারে যাবে আপনাকে বলবো। সে মাদক কিনতে যায় সেনা কল্যাণ টঙ্গী বাজারের অপোজিটে, সেনা কল্যাণ ওইখানে নাকি মাদক বিক্রি করে। তখন আমাকে কল দিলে একদিন, আমি দ্রুত রিক্সা নিয়ে চলে যাই, দেখি সে রোড পার হয়ে আসতেছে। তখন তার পকেটে হাত দিতে চাইছে, সে পকেটে হাত দিতে দেয় না। তখন অফিসের ম্যানেজাররা বলছে যে ম্যাডাম আপনার 2টা পায়ে ধরে আপনি চলে যান, আমাদের এত বছর হসপিটাল, সব রোগী চলে যাবে, ওর চাকরি খাইছে, ওর এখানে রাখবো না, ওরে আমাদের মান সম্মান রক্ষা করেন, আপনি চলে যান। তখন আমি বাসায় চলে যাই। চলে গেলে ও যখন ওয়াশরুমে যায়, দুপুরে লাঞ্চ টাইমে 2 ঘন্টা তার লাঞ্চ টাইম ছুটি ছিল, গেলে তার মানি ব্যাগে ছোট ছোট পকেটে চিপার মধ্যে দেখি সোনালী রূপালী কালার সিগারেটের যে চিকচিকা কাগজটা, ওইটার ভিতরে গুঁড়ো গুঁড়ো। তখন আমার বড় দুলাভাইকে কল দিই। বড় দুলাভাই বলে যে রুমানা তুমি সবগুলো ফেলে দিও না। আমি বলছি আমি ফেলে দিই, জানলা যে আমার ধারণা ছিল ফেলে দিলে আর খেতে পারবে না।
তখন মাথায় কাজ করে না যে আমি কি করবো এগুলো। তখন বলছে এটা কি জিনিস, দুলাভাই বলছে ট্যাবলেট নাকি, আমি বলছি না গুড়া গুড়া কি যেন পাউডার। তখন সে বাথরুম থেকে বেরোয় এসে মানি ব্যাগ ধরে, মানি ব্যাগ কে ধরছে, অমনিতে মার শুরু করছে আমার সাথে। তখন আমি বলছি আমি জানলা দিয়ে ফেলে দিছি। পাশের বাড়ি 6 তলা ছাদে উঠে গেছে একটা এমবিবিএস ডাক্তার, তার লজ্জা শরম নাই। উনি কি এমবিবিএস ডাক্তার? হ্যাঁ, সে তো এমবিবিএস। আচ্ছা, সে ওইগুলা কি ছিল আমি তো বুঝি নাই, হয়তো আইডিয়া করছে যে এইটাই হয়তো আমি যেটা অফিসের সামনে পকেট ধরতে দেয় নাই। তখন সে পাশের বাড়ি 6 তলা ছাদে উঠে যায়, রাস্তার মধ্যে টপ 10 টাওয়ার না গাজী টাওয়ার ছিল প্রথমটা, যেখানে আমি বিয়ের পর যাই। সেই গাজী টাওয়ারের গলিতে 2-3টা পায়ে খুঁজে আমি উপর থেকে ছেড়ে দিছি, 8 তলা থেকে পড়ে গেছে। তখন বাসায় এসে ওগুলো আবার রাখে পকেটে, বলে আমাকে বলে জানো এগুলো কত দামি জিনিস। তখন দুলাভাই বলছিল রুমানা 2-3টা তুমি লুকায় রাখো, প্রমাণ থাকবে। তখন 19 সালে যখন ওরে আমি থানায় নেই, ওই আবার আপনি থানায় নিয়ে বলতে আপনার কি বলছেন? আপনি থানায় কি অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছে যে কি বিষয়ে অভিযোগ করছেন? ও নেশা খায় এবং বিভিন্ন মেয়েদের সাথে পরকে আসক্ত, আমার সাথে মারধর করে, ঘরে ঢুকি মারধর করে। এটা কি ফ্যামিলিগত আপনি সমঝোতা করতে চাননি? হ্যাঁ, ফ্যামিলিকে জানানো হয়েছে। হ্যাঁ, ওর ফ্যামিলি বলছে যে রুমানা তুমি যদি ওর এগুলো দোষ ধরো তাহলে তুমি তো টিকতে পারবা না। আচ্ছা আচ্ছা। তখন আমি পরিবার থেকে বলছি কি বলছিল আপনাকে? ওর পরিবার থেকে বলছে এগুলো ধরো না, ও যা খায় খাক, যা মন চায় করুক, কিন্তু এগুলো তো কোনো মহিলা তার ওয়াইফ তো প্রশ্রয় দিতে পারে না। সেই ইয়াবা খায় এক মেয়ের পিছনে দৌড়ে তার বিয়ে করতে পাগল হয়ে গেছে। আচ্ছা। সে ডাইরেক্ট বলে আমাকে বাবার বাসা চলে যেতে। অভিযোগের প্রেক্ষিতে আপনার ওনাকে থানাতে কি করছিল? থানা থেকে এসে তাকে ধরে নিয়ে যায়। তারপর নিয়ে যাওয়ার পর তার লকআপে রাখে 1 রাত। আচ্ছা। রাখার পর সে লিখিত দেয় যে সে এগুলো করবে না, মাদকের ট্রিটমেন্ট নেবে। আপনাকে কি কি নির্যাতন করতো উনি? সে ঘরে ঢুকে, অফিস থেকে ঘরে ঢুকে অলরেডি মুখের গালাগালি, জুতা জুতা না খুলে আমাকে লাত্তি অল টাইম এগুলা। সর্বক্ষণ খারাপ মেয়েদের কল আসতো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি নাস্তা তৈরি করতাম তার জন্য, সে ফেসবুকে মেয়েদের সাথে পড়ে থাকতো। আচ্ছা। একজন স্ত্রী হিসাবে আপনার স্বামীর এই অসচেতনমূলক বা কর্মকাণ্ড থেকে আপনি সহ্য করতে পারতেন না, মেয়েদের সাথে কথা বলতো, এই হিসাবে আপনার পরবর্তী সময় এখন আপনার সংসার জীবন কি আছে নাকি নাই, বা কি অবস্থা আপনার? না, আমি পরবর্তীতে যখন আবার থানায় যাই তখন বলছে যে না আমাদের কাছে আর কিছু নেই, এবার আপনাকে কোর্টে মামলা করতে হবে। আচ্ছা। তখন কোর্টে মামলা করলে প্রথম তারিখেই হ্যাঁ আমাকে তো নির্যাতন প্রতিনিয়ত মারধর করে। আমার পুকুর একটা জমি ছিল, আমার বাবা কিনছে আধা কাঠা জমি, আমার বাবার জমির সাথে আরেকটু আধা কাঠা কিনছিল। প্রতিনিয়ত বলতো আমার পুকুর জমিটা বিক্রি করে ওরা টাকা দেওয়ার জন্য এনে চাইতো। তখন বাবা মাকে মানে কি করতে চাইতো উনি? এই টাকা এনে দিতে, মানে আপনি সব জেনে। তারও একটা মেয়ে ছিল আগে, ডেন্টাল ডাক্তার জিনিয়াস, তার নাকি বিয়ে হয়েছিল। আমারও তো একটা বিয়ে হয়েছিল, সমান। আপনারা এর আগে দুইজনে বিবাহিত? উনিও বিবাহিত ছিল, আপনিও বিবাহিত ছিলেন? 5 বছর পরে এই বিয়েটা করি। দ্বিতীয় বিয়ে ওনারও? দ্বিতীয়? জি। ওরও একটা মেয়ে ছিল ওই ঘরে, ডেন্টাল ডাক্তার জিনিয়ার ঘরে, এবং আমারও ঘরে আমার ছেলেটা। তখন সে বলছে আমাদের পরিবারে 4টা পালক। সত্যি ওদের পরিবার ছেলে মেয়ে নাই, ওর বোনদের বেশি, একটা বোনের 2টা ছেলে, একটা মাদকাসক্ত, একটা হচ্ছে পাগল, গুলশান নিকেতনে। ওই মাদকাসক্ত যে শাকিল, তার সাথে আমার স্বামী মাদকাসক্ত, মানে সব খেতো একসাথে বসে, দুজনই মাদকাসক্ত, ভাগনা এবং সে। তখন বলছে যে রুমানা আমি তোমার ছেলেকে মেনে নিব, আমাদের পরিবারে 4টা পালক। তখন তো আমি একজন মেয়ে, অবশ্যই একজন ডাক্তার পাত্র শুনলে তারা পছন্দ করি। আকাশে চাঁদ মনে করে না প্রত্যেকটা মেয়ে, যখন একজন এমবিবিএস যখন তার বাচ্চা মেনে নেয়, কিন্তু তার পিছনে যে মাদক ছিল, বদমাশি ছিল, লম্পট, এগুলো আমার জানা ছিল না। সে যে তার দুর্বল কারণে যে সে আমাকে সহজে মেনে নিছে বা বিয়ে করতে রাজি হয়েছে, পারিবারিক ভাবে বিয়েটা হয়, কিন্তু পরিবার তো দেখে না যে ডাক্তারের পিছনে মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা ছিল। বা কি জন্য মামলা করেছিলেন? আমি যখন প্রথম মামলা করি তখন আমি ভাবছি যে ওরে মাদকের ট্রিটমেন্ট দিবে কোর্ট থেকে, আচ্ছা, ও শুধরাবে, তারপর আমি ওর সংসার করব। আচ্ছা। ওর ভাই বোন পরিবারকে ডেকে এনে বলছেন কুড়ে ঘরে থাকবো, আমার এটা দ্বিতীয় বিয়ে, আমার মান সম্মান আছে, আপনার ভাইকে বলেন আমি এই টপ 10 টাওয়ার, এখানে আমি এই রাজি টাওয়ার এগুলোতে থাকতে চাই না, আমি ছোট বাসা নিব, ওরে শুধু ট্রিটমেন্ট দেন আপা। বলছে রুমানা ও ভালো হবে না, ওরে আরো 3 বার নেওয়া হয়েছে। তখন তো আমার মাথায় বাড়ি, তার মানে তার ফ্যামিলি পুরাই জানে ও যে মাদকাসক্ত, কিন্তু গোপন করছে এটা। যখন টাঙ্গাইলে আমি প্রথম বউ হয়ে যাই, ওর যে বোনটা আসমা, সেও পালক, একটা মেয়ে পালে, আর ছেলে মেয়ে হয় না। মাওলানা ভাসানের টিচার ছিল, রিটায়ার করছে। সে বলে যে রুমানা রিপন কোথায় গেছে, তার আরেক নাম রিপন,
এনামুলের আরেক নাম হচ্ছে রিপন, আমার স্বামী। রিপন কোথায়? আমি বলি তার কোন বন্ধু আছে তার সাথে দেখা করতে, বলে তাকে কিন্তু চোখে চোখে, সে যেন কোনো বন্ধু বান্ধবের সাথে না মিশে। তখন আমি একদম ঠ হয়ে যাই, কি ব্যাপার, একজন এমবিবিএস ডাক্তার, আমি তার ওয়াইফ, আমি তাকে কি দেখে রাখবো? তখনই তো তারা হয়তো জানে যেহেতু মাদকের ট্রিটমেন্ট দর্শন বলছে, আরো 3 বার ভর্তি করছে, সব জেনে শুনে মাথা বাড়ি দিছে এই পরিবার। শুধু তাই করেনি, ওরে যখন প্রথম ওয়ারেন্টে ধরা পড়ে, এই 15 জন এসে আমার বাবা মার দেওয়া স্বর্ণ গয়না টাকা পয়সা সব ডর থেকে নিয়ে যায়। সেই 7 নং চুরির মামলাটা আমি করি টঙ্গী পূর্ব থানায়। করার পর আমার স্বামী প্রচার করছে যে কমিশনার, ডিসি, ওসি তার সব হাতে। তখন আমি বিশ্বাস করিনি, থানায় যে দেখি সত্যি তাদের আচার আচরণ পুলিশদের আমার বিপক্ষে। তখন আমি স্বরাষ্ট্র মহোদয়ের বাসায় যাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাসায় যাই 9 অক্টোবর 2021 সনে। যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে যে কি বলছে আপনার স্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই যে সাইন দেয়া, এই যে তার কাগজ। অভিযোগ করছিলেন ওনারা? আচ্ছা আচ্ছা, 9 অক্টোবর 21 সনে অভিযোগে লেখা ছিল যে পরপর কয়েকবার টঙ্গী পূর্ব থানায় যাই, আমার যেহেতু 2 মাস 8 দিনের বেবি নষ্ট করে, আমার ছোট শিশুর, নাবালক শিশুর পেটে টিপ দিয়ে মেরে, 2 মাস 8 দিনের বেবি নষ্ট করে। তারপর আমার এই যে ছেলেটা দেখতেছেন বসা, ওর পেটে, তল পেটে টিপ দিয়ে, এদিকে আসো, সাবধান আসো, এখানে দাঁড়াও, একটু দাঁড়ায় থাকো, এখানে দেখাই, তোমার কি হচ্ছে বলো। এই যে 14 ফেব্রুয়ারি আমার ছেলে বুনা খিচুড়ি খাবে বলছে, রাজমনি হোটেল, আমি বলছে বাসায় খাবো না, ভালোবাসা দিবসে বাইরে খাবো। তখন যাওয়ার পর আমি বলছিলাম যে ওর মতিগতি, তুমি একটু বসো, কি করছে তোমার এই সৎ বাবা? নিজে বলো। আমরা যখন খিচুড়ি খেয়েছিলাম, খাওয়ার পরে যখন আমার বাসায় ফিরতেছিলাম, তখন ফেরার পথে তখন হঠাৎ করে পাপা আমার পেটে টিপ মারলো। তখন আমি তাৎক্ষণিক বুঝলাম না, আমার পেটে হয়তো ব্যথা শুরু হয়েছে, পেটে টিপ মারছে তাৎক্ষণিক। তখন আমার পেটে ব্যথা শুরু হয়েছে বাইরে, রিক্সার মধ্যে, মাত্র বাসায় যখন আসবো ওই সময় পেটে টিপ দেওয়ার পরে ওর পায়ে বসছিল, এই পায়ে, আমি ছিলাম এই পাশে, ও ছিল ওর পাপার এই পায়ে রিক্সায়, তখন এইভাবে টিপ দিচ্ছে যে পাশটায়। তখন টিপ দেওয়ার পরে আমি বাসায় গিয়ে, আমি তো বলতে পারিনি, আমি আম্মুকে বলছিলাম। বলো কিভাবে বলছো সেটা বলো। পরে আমি লিফটে ওইটা পরে বাসায় শুয়ে পড়ছি, আম্মুকে বলছি যে বাবা পেটে টিপ মারছে। সোফার মধ্যে শুয়ে কাঁদতেছিল, তখন বলে কি হয়েছে, বলে পাপা পেটে টিপ মারছে। তখন আমি যা জিজ্ঞাসা করছি, আমার ছেলেটাকে এই ভরা পেটে টিপ মারলো বলে আমি আসতে দিছি। তারপর থেকে আমার ছেলে প্রায় 27 দিন কোনো খাবার খানা, 1 ননা ভাতও খেতে পারে না, একটা পানিও না, ডাবের পানি না, স্যালাইন না, কিচ্ছু হজম করতে পারে না। তখন ডাক্তার সামিদুর রহমান খিল খেতে তারা ফোন দেয়, শিশু সার্জন, বলে আজকে তো আমি আসবো না, আপনি এক কাজ করেন ওই কলেরা হসপিটাল নিয়ে যান। ভাবছে যে একটু পায়খানা করে কোন সমস্যা থেকে, বুঝি নাই যে। পরে তারপর সেন্ট্রাল ক্রিসেন্ট হসপিটাল নিয়ে যায় উত্তরায়। ক্রিসেন্ট থেকে ডাক্তার বলে বাবারে তোমার তো পেটে আসলে সমস্যা, যাও একটু তুমি ওয়াশরুম থেকে আবার আসো। তখন আমার ছেলেকে বাসায় নিয়ে আসি, কিন্তু দুপুরের পর থেকে আমার ছেলে আরো করুণ অবস্থা, বলে আম্মু আমি তো লিফট উঠতে পারবো না, তুমি আর নানু হসপিটালে যাও, আমি বাসায় শুয়ে থাকি। তখন আমার কান্না শুরু, আমি বলি না, তোমাকে আমি কোলে করে লিফটে নামায় নিয়ে যাবো। লিফটে নিয়ে পপুলার হসপিটালে যাই, ডক্টর মতিয়ার রহমান যে আলট্রাসোনোগ্রাম করে, সেই ডাক্তার পেটে টিপ দিয়ে আলট্রাসাউন্ড করতে দেরি, আপনার ছেলেকে কোথায় নিবেন জানি না, খুব ইমার্জেন্সি, রক্তক্ষরণ হচ্ছে, পুজ পেটের ভিতর ভরা। তখন আমি একদম মারা যাওয়ার মতো এই খবর পেয়ে শুধু একটা সিএনজি নেই পপুলারের গেটের থেকে, উত্তরা পপুলার, সেখান থেকে নিয়ে আইচি হসপিটাল চলে যাই তুরাগ নদীর সাথে। আইচি হসপিটাল যায়, দেখি ডাক্তার মুয়াজ্জেম রুগী দেখতেছে, বলছি স্যার আমার বাচ্চাকে বাঁচান। বলে দিচ্ছে পপুলার থেকে, কোথায় নিয়ে যাবেন জানি না, শুধু ইমার্জেন্সি নিয়ে যান। ওর রক্তের ব্লাড গ্রুপও দেখে নেই ডাক্তার, শুধু পেটটা কাটতে দেরি, সমস্ত বেড পুচে বেড়ে গেছে। পুচে ভরে যাওয়ার পরে ডাক্তার নিজে দায়ী থাকবে না যদি কিছু মারা যায়, তাই আমার বলছে যে আপনার কে আসবেন, ভিতরে একজন আসেন। ডাক্তারকে প্রশ্ন করছেন যে এটা কেন হয়েছে? হ্যাঁ, ডাক্তার মুয়াজ্জেম নিজে বের হয়ে বলছিল এটা একদিনের ঘটনা, এটা বহুত দিনের ঘটনা। ওই যে পেটে টিপ দিছিল 14 ফেব্রুয়ারি, 27 দিন তো খালি বমি করছে। আমরা তো জানি না আমার ছেলে কিসের থেকে কি হয়েছে, সেই দিন থেকে কিচ্ছু হজম করতে পারে নাই, একটা স্যালাইনের পানিও না। তারপর থেকে এই যে 27 দিন পর
এই যে দেখতেছেন কাগজটা এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয় কাগজ, যেটা এখানে দেখতে লিখিত আছে যে পরপর কয়েকবার টঙ্গী পূর্ব থানায় গেল, নারী নির্যাতনের মামলাটি নেয়নি। আচ্ছা যেহেতু আমার প্রথম উকিল আমার সাথে জালিয়াতি করেছে অ্যাডভোকেট সুমন, সে আমার স্বামীর পরিচিত ছিল, জানে যে একজন ডাক্তারের টাকা পয়সা আছে, তাই সে আমার বিরোধিতা করে তাকে নারী নির্যাতনের মামলাটা দিতে বলছিলাম, যেহেতু উত্তম প্রমাণ আছে আমার কাছে, এখনো হসপিটালের সমস্ত ডকুমেন্ট এখানে 27 দিন আইজি হসপিটালের কাগজ থেকে ধরে মহিলা ক্লিনিকে আমার যে বেবি নষ্ট করে 2 মাস 8 দিনের বেবি, এই সমস্ত কাগজ আমার হাতে এখানে আছে। হ্যাঁ সব আছে। এই যে মুক্তিনামা, আমার জিম্মায় সে মুক্তি পেয়ে পালাইছিল প্রথমবার মাদকে ট্রিটমেন্ট নিবে এই শর্তে, এই মুক্তিনামা একটু সামনে ধরেন, সামনে আরো সামনে ধরেন, আরো সামনের দিকে আসেন। হ্যাঁ। করোনার সময় তো আসামি কোর্টে উঠতো না, আচ্ছা তখন শুধু উকিল দেখি। এই যে তার মাদক অফিসে ভর্তি করার পর সে পালায় আসে এজ এ মাদক অফিসের কাগজটা, আচ্ছা আচ্ছা যদিও হালকা আছে যে এনামুল করিম লিখা সব এখানে, আমার সিগনেচার দাও এই যে ওয়াইফ, ভর্তি করাইছিলেন হ্যাঁ সুস্থ হওয়ার জন্য। সুস্থ করার জন্য, সেখান থেকে আইসা পড়ে। এটা কি আপনার? এটা হচ্ছে গ্রেফতারি একটা ওয়ারেন্টের কাগজ, দ্বিতীয় দেখেন এটা ওনার নামে আপনার গ্রেফতারি ওয়ারেন্ট হয়েছিল। হ্যাঁ দ্বিতীয় ওয়ারেন্ট ছিল, দেখেন আর একটু সামনে আসে দেখেন। তার জন্য দ্বিতীয় ওয়ারেন্ট ছিল। আচ্ছা আচ্ছা সেই ওয়ারেন্টের পরই থানা পুলিশ নাকি ওর কাছে টাকা খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ জি দ্বিতীয় ওয়ারেন্টে আচ্ছা ঠিক আছে। থানা পুলিশ টাকা খেয়ে ফেলে, ও প্রচার করে যে ডিসি কমিশনার তার হাতে। জি এখন আমি এই দেখেন টাকা পয়সা চুরিকালীন যে ছবিটা, সমস্ত প্রমাণ, এই যে এই ছবিটা তুলি তার ভাস্তি জামাই মাহমুদ, আচ্ছা যে চুরির সময় সবকিছু নিয়ে যায় ঘর থেকে, তখন হঠাৎ কোন করে ঘর থেকে? আপনার কি এখানে ভাড়া বাসা যেখানে টঙ্গীতে ছিল, যেখানে আপনি ওখান থেকে সব নিয়ে যাইতেছেন? হ্যাঁ তখন আমি বলছি চাচা আপনি, আমি একা বাসা, আপনি সব নিয়ে যাচ্ছেন, আমি একটা ছবি তুলি। তখন এই ছবিটা তুলাতে তার পর দিন 2-3 দিন পর যখন ওই যে টঙ্গী পূর্ব থানায় যে এই মামলাটা হয় 7 নং চুরির মামলাটা, আচ্ছা আচ্ছা এই মামলায় এসি স্যার এবং তদন্ত ওসি দেলোয়ার আসছিল। আসার পর আমি বলছি যে এই চুরির মামলার ছবিগুলো আমার মোবাইলে আছে। তারপর দিন যাওয়ার পরে ওসি জাভেদ বলে রুমানা আপনার মোবাইলটা মিসইউজ করা হলো। এই প্রমাণটার জন্য, শুধু ওদের বাঁচানোর জন্য, এই চুরির মামলার এই যে ভাস্তি জামে ওদের বাঁচানোর জন্য এই ছবিটার মোবাইলে ছিল। সেই মোবাইলটা আজও কিন্তু টঙ্গী পূর্ব থানায়, পূর্ব থানায় আছে। আমি আনি নাই, কেন আনবো? সেটা তো আমার অভিযোগ যে কেন নিল। তারপর এই যে চুরির মামলার সমস্ত যে আসামিদের, জি ডিভোর্স লেটারটা না, না। পেয়েছেন? আদৌ আমার পরিবার বা আমি আদৌ কোনো ডিভোর্স লেটার পাইনি। পান নাই? না। কিন্তু ওনাদের পক্ষ থেকে কি বলে? ওনাদের পক্ষ থেকে একবার ম্যাজিস্ট্রেট, কয়েকজন ম্যাজিস্ট্রেট যে চেঞ্জ হয়েছে এই কয়েক বছরে, একজন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কি ডিভোর্স হয়েছে ওনাদের? ওর উকিল বলছিল স্যার ছোট করে তো একটা ডিভোর্স হয়েছে। তখন আমার দিকে তাকালে ম্যাজিস্ট্রেটকে বলছে যে আমার পরিবার বা আমি আদৌ কোনো ডিভোর্স লেটার পাইনি। পান নাই? না আপনাদের ঠিকানায় কোনো চিঠি না আসে না, নাই? যে রাঘব বোয়াল বলবো নাকি আমি কালো পোশাকের উকিল বলবো তা আমি জানি না। এখন তো বাদীদের কথা বলার সবসময় স্কোপ থাকে না। বাদী তো নীরবে শুধু রাঘব বোয়ালের প্রশ্নের উত্তরই শুনে। কখনো বাদী বুঝতে পারে যে সেটা অন্যায়, কখনো বুঝে দুই একটা ন্যায় বলে। কিন্তু কার কাছে বলবো? বাদীর তো কথা বলার অধিকার নেই, উকিলই তো সব। যদি এমন হয়তো যে বাদী মামলা পরিচালনা করবে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কিছু কথা বলতে পারতো। আর যখন আসামির থাকে পকেট গরম, অর্থ প্রভাবশালী, তখন সেই আসামির উকিল, বাদীর উকিল আসামির উকিল হয়ে যায়। এই কয়েক বছরের অভিজ্ঞতা যা। এই যে দেখেন তার বিয়ের ছবিগুলো, এই যে একদমই দেখেন মাদকাসক্তের ছবি, তার প্রথম ওয়াইফ ডেন্টাল ডাক্তার জিনিয়া, এই মেয়েটার লাইফ সে নষ্ট করছে তার ফার্স্ট। এই দেখেন একদম নেশা করে চেহারাটা দেখেন। এখানে পুলিশ দেখে প্রথম দিন বলছিল যে এটা তো একদমই নেশা করে দেখাই যায় ছবিতে। এটা হচ্ছে তার প্রথম ওয়াইফ। পত্রিকায় দেখে ডাক্তার পাত্র চাই বলে এই নেশাখোর পাত্র পাইছিল। তারপর সে ডিভোর্স লেটারে নিজে সাইন দিতে বলে পাগলের মতো সাইন নিয়ে চলে যায়। এই কথা আমি পরে শুনছি, আমি তো জানি নাই। এটা হচ্ছে আমেরিকান সিটিজেন মেয়ে, যে 1 সপ্তাহ তার মামলা থানা পুলিশ করে আমেরিকা চলে যায়। এগুলো আমি কিভাবে পাই? তার ভাস্তা যখন একদিন বলছিল প্রত্যেকটা মেয়ে ভালো ছিল চাচি, ওই প্রশ্ন থেকে আমি শুধু তার ড্রয়ার থেকে খুঁজে এগুলো পাই। সে এতগুলো বিয়ে করছে, কি ঘটনা কি? বিয়ে করছে কয়টা? এই যে আমেরিকান কাগজ, ওই মেয়েটার। আর এটা হচ্ছে আমার 3য় ম্যারেজ ডে এনামুলের করিমের সাথে, যখন এই ছবিটা আমার
ঠিক আছে। আর এই ছবিটা আমার ছেলেটা 3য় শ্রেণীতে পড়ে, যখন 27 দিন আইজি হসপিটালে ভর্তি ছিল তল পেটে টিপ দিয়ে। আর এই যে 27 দিন আইজির সম্পূর্ণ কাগজ আপনারা এখানে পাবেন। এই যে পুরা যতদিন আমার ছেলে ট্রিটমেন্টের সমস্ত কপি, 27 দিন আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার মুয়াজ্জেম তাকে বলছে যে আল্লাহ তোকে ভালোই রেখে গেছে, সমস্ত কাগজ। ঠিক আছে। আমরা আচ্ছা, এখন আপনার মামলার ইয়েগুলো দেখান তো, কপিগুলো দেখান। জি হ্যাঁ, মামলার কপি এই যে, এগুলো হচ্ছে আপিলের জন্য যা করা হয়েছিল। জি। সিআর মামলা, যে যৌতুকের মামলা, যে প্রতিনিয়ত আমাকে মারধর করতো, আমার ফুপুর জমি বিক্রি করে কেন তাকে টাকা এনে দিই না, এটা হচ্ছে ওই জন্য সিআর মামলা দায়ের করছে। আরে প্রতিদিন মারধর ঠিক করতো। আছে, এখন বর্তমানে আপনার কি অবস্থা? এখন আপিল চলতেছে, 509 নং আপিল। আপিল 509 নং আপিল। আপিল, এটা কোথায়? গাজীপুরে? গাজীপুরে যে কোর্টে। আচ্ছা, কত তারিখ সামনে ডেট পড়েছে? সামনে ডেট হচ্ছে 29 তারিখ। এই যে 29 তারিখ। 29 তারিখ। কিন্তু এর মধ্যে যেহেতু আমার সমস্ত এখন এই এনামুল কবির কোথায় আছে, কি আসল বিষয় জানেন কিনা? না না, আমি জানি না। সে শুধু কোর্টে টাকা ছিটাইতেছে, সে কোনোদিন কোর্টে আসে না। আচ্ছা, শুধু টাকা দিয়ে দেয় উকিলদের। সমস্ত কোর্ট বলে সেই মাদকের মামলাটা আমরা তো জানি এটা তো আপনি পারবেন না, তার হাতে নাকি কোন বড় বড় পিএস আছে, মন্ত্রী আছে কোন একজন, সব হাতে, আপনি তো পারবেন না তার সাথে। এখন সর্বশেষ কথা আপনি কি চাইতেছেন? সর্বশেষ কথা হচ্ছে, আমি এদেশের সর্বোচ্চ ঊর্ধ্বতন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যেই কথা বলেছিলাম, আমার আজও সেই কথা। প্রধানমন্ত্রী মুখ্য সচিব বরাবর বলেছিল ইমেল দিতে, আমি ইমেল পাঠিয়েছিলাম, তারা বলছে তারা দেখবে। কিন্তু এ দেশের কোন ঊর্ধ্বতন থেকে আমি তেমন সাড়া পাইনি, শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে। আমি আমার জীবনের, আমার সন্তানের যে পেটে টিপ, আমার 2 মাস 8 দিনের বেবি নষ্ট করছে, ভ্রূণ হত্যাকারী, প্লাস আমার জীবনে এতগুলা বছর সে আমাকে ভরণ পোষণ দেয় নাই। এই 7-8 বছর ভরণ পোষণ দেয় নাই। আমার জীবন খুব কঠিন জীবন। আপনি কি সংসার করছেন না? কয় বছর সংসার করছেন? জি, 16 থেকে প্রায় 6-7 বছর সংসার করছি। 6-7 বছর বলতে কয় সাল পর্যন্ত? না, 16 থেকে বিশেষ শেষেই তো 20 পর্যন্ত মনে করেন। 20 পর্যন্ত, তার মানে 5 বছর। হ্যাঁ, তারপর তো ওর সংসারে বসেছিলাম যে শুধরে আসবে, আমি তো এসে পড়িনি তখন। এখন আপনি কি চান? এখন আমি চাই, আপনি জানেন আপনার স্বামী মাদকাসক্ত, বিভিন্ন মদের সাথে জড়িত, বা আপনার যে বিষয়টা আপনি জানেন, সেই বিষয়ের উপরে এই স্বামীর কাছে কি প্রত্যাশা করেন? সে একজন লম্পট বদমাশ। না, এটা তো আপনি জানেনই, কিন্তু তার কাছ থেকে কি চাইতেছেন এখন? হ্যাঁ, আমি যখন 19 সালে বাসায় চলে আসছিলাম, তখন তার ভাই বোন আমাকে আশ্বাস দিয়েছিল, রোমানা তুমি রিপনের সাথে সংসার করো, তোর ভবিষ্যৎ হবে, মাথা গুজার ঠাই হবে, এমন বলে ওর 2টা বোন। এখন কি আপনি পুনরায় সংসার করতে চাচ্ছেন নাকি কি চাচ্ছেন এটা বলুন? না, এমন একজন লম্পট পুনরায় যে আমার ছেলেকে মেরে ফেলতে চাইছে, আমাকে মেরে পুনরায় যে আমাকে শান্তি দিবে, এটার কোনো আমি ভরসা পাই না। এই সমাজের সর্বোচ্চ ঊর্ধ্বতন মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্য সচিব মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সবার কাছে আমার চাওয়া, এমন লম্পট আসামির ন্যায্য বিচার এবং আমার সংসার জীবনের যে ক্ষয়ক্ষতি, আমার সন্তান এবং আমার ক্ষয়ক্ষতি, এর ক্ষতিপূরণ আমি চাই। জি, এই ক্ষতিপূরণ চাই আমি। ঠিক আছে, আমার জীবনের নষ্টের ক্ষতিপূরণ চাই এই দেশের সর্বোচ্চ ঊর্ধ্বতনের কাছে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে। বিজ্ঞ আইনজীবীর কাছে আমার প্রশ্ন হলো যে রোমানা আক্তার যিনি, উনি এই মামলার বিষয়ে আপনি অবগত আছেন, প্লাস একজন উনি অ্যাডভাইজার হিসেবে আছেন, এটার দীর্ঘ চলাকালীন আজকে যে মামলা প্রক্রিয়াধীন আছে, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, আপনার বক্তব্যটা কি, বা আপনি কি দেখতেছেন এই বিষয়টা নিয়ে? আমি সংক্ষিপ্তভাবে বলবো, রোমানা আক্তার মেয়েটা সুশিক্ষিত ভাই, মাস্টার ডিগ্রি হোল্ডার। জি। এবং এটা তার 2য় বিয়ে, এবং ওই স্বামীরও এটা 2য় বিয়ে। সে নিজকে বড় ডাক্তার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ডাক্তার, সে অরিজিনালি এমবিবিএস ডাক্তার হলো, কিন্তু চোখের ডাক্তার, সে অন্য কিছু, সে প্রফেশনালি অত স্কিল ছিল না। সে যে মাদকাসক্ত ছিল, জিনিসটা সত্য গোপন করছে। সে মাদক ব্যবসা করত, মাদকাসক্ত ছিল, লম্পট চরিত্রের অধিকারী ছিল, নারী নির্যাতনকারী ছিল, এবং ভয়ঙ্কর একজন সন্ত্রাসী ছিল।
এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে তার জড়িত ছিল। এই মেয়েটা একটা ইনোসেন্ট মেয়ে, যখন ওরও একটা বাচ্চা আগের ঘরে ছিল, এরও একটা আগের বাচ্চা আগের ঘরে ছিল, দুজনের সমঝোতার মাধ্যমে পারিবারিক ভাবে এ বিয়ে করছে। ও তোর থেকে কম না, ও মাস্টার ডিগ্রি হোল্ডার আর ও এমবিবিএস ডাক্তার, মনে করে সামাজিক ভাবে পারিবারিক ভাবে একটা বিবাহ বন্ধনে দুজন দুজনকে মাইনা। যখন বিবাহ দাম্পত্য জীবন শুরু করলো, শুরুর প্রাককালেই দেখা গেল তার পকেটে, তার শার্টের পকেটে, তার প্যান্টের পকেটে, তার বিভিন্ন জায়গায়, তার ঘরে, তার বাথরুমে মাদকের, ও তো তখন বুঝতো না মাদক জিনিসটা কি। পরবর্তীতে যখন ওর দুলাভাই বা অন্যান্য ভাবে অ্যানালাইসিস করে দেখলো যে এই মাদকাসক্ত, বা আত্মীয় স্বজন থেকে যখন জানতে পারলো যে তুমি একে পাড়া দিয়ে রাখো, পরবর্তীতে তার জীবনের যে একটা শ্রেষ্ঠ সময়, এবং সে শ্রেষ্ঠ সময়টা কি করছে, এই একে মাদকের চিকিৎসা পর্যন্ত সে করাইছে নিজ দায়িত্বে, নিজ খরচে। স্বামীর আশায় স্বামী ভালো হবে, ঘর সংসার করবে, তাদের সোনালি দিন আসে, দাম্পত্য সুখ আসবে। কিন্তু যত চেষ্টা, ওই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী, একে যতভাবে বলে এই স্বামী ভক্ত, সে আগের যুগের মেয়েদের মতো স্বামীর সেবা যত্ন যত রকম আছে, চিকিৎসা যত রকম আছে, সবকিছু করলো। পক্ষান্তরে দেখা গেল কি, কোনো এক সময় এসে দেখা গেল সে তার শিশু বাচ্চাটাকে, তখন বয়স অনেক কম ছিল, তাকে মেরে ফেলার জন্য সে পায়তারা করতো বিভিন্ন ভাবে। পরে এক সময় টোটালি মেরে ফেলবে, হতো মেডিকেল সায়েন্সে সে জানে কোন জায়গায় টিপ দিলে কি হবে, আমরা তো লেমেন, আমরা তো বুঝি না, ওইভাবে টিপ দিয়ে ওরা মেরে ফেলার জন্য ভাবছে মরে যাব। কিন্তু আল্লাহ তার হায়াত রাখছে, ও চিকিৎসা করছে, আমি চিকিৎসা করার তো ছেলেটা এখনো বাইসে আছে, কিছু বেঁচে থাকলো, তার এটা ব্রেনে ইফেক্ট হয়েছে, মনে ইফেক্ট হয়েছে, তার দেহেতে ইফেক্ট হয়েছে। এখন এরপরে কি করলো, একে তো অন্ন দেয় না, বস্ত্র দেয় না, বাসস্থান দেয় না, শিক্ষা দেয় না, চিকিৎসা কোনো কিছুই দেয় না। এই ভরণ পোষণ না দেওয়ার পরিপ্রেক্ষিতে ডে বাই ডে এর সাথে শুধু নারী নির্যাতন করে, যৌতুক চায়, আর মাদকাসক্ত হয়ে মদ খেয়ে তাকে শুধু মারে, লাথি মারে, উষ্টা মারে, তাকে নানা রকম যন্ত্রণা দিতে লাগলো, এবং তার সাথে আস্তে আস্তে সেপারেশন হইতে লাগলো। এটা হলো মৌখিক ভাবে, কিন্তু তাকে কখনো ডিভোর্সে করে নাই। এবং ডিভোর্সের যে শর্তগুলা, কখনো ডিভোর্সে সে কোনো নোটিশ পায় নাই, সালিসি পরিষদ থেকে নোটিশ পায় নাই, কোর্ট থেকে নোটিশ পায় নাই, ব্যক্তিগতভাবে নোটিশ পায় নাই, কোনো নোটিশ পায় মুখে বলে আমি তাকে ডিভোর্স করছে। কিন্তু তাকে আজকে এই প্রায় কম বেশি 5টা বছর কোনো অন্ন দেয় না, বস্ত্র দেয় না, ভরণ পোষণ দেয় না, না দেওয়া প্রেক্ষিতে ও আইনের আশ্রয় নিছে। আইন যেখানে যায় ও টাকা দিয়ে পারচেজ করে। আমি এই দেশের প্রশাসন সম্পর্কে কিছু বলতে চাই না, পুলিশ সম্পর্কেও কিছু বলতে চাই না, উকিল সম্পর্কেও কিছু না। জায়গায় জায়গায় সে হোঁচট খাচ্ছে। একটা নারী হয়ে সে শুধু তা না, প্রাইম মিনিস্টার অফিসও সে ইয়ে করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও সে গেছে, শুধু তাই না, বিভিন্ন কোর্ট কাছারি, অফিস আদালত, ম্যাজিস্ট্রেট, উকিল অনেকের কাছে গেছে সব জায়গায়। কিছুদিন পরে দেখা যায় ওই লোক সাথে যোগ সাজেশ করে, ষড়যন্ত্র করে তার এন্ট্রিতে চলে যায়, টাকার মাধ্যমে হোক, পয়সার মাধ্যমে হোক, যোগ সাজেশ করে সবাই এন্ট্রিতে যায়। সে আইনের, এই যে আইন আছে দেশে, আইনের শাসন আছে, এটা রুমানা কোনোদিন পায় নাই, এটা স্বাদ রুমানা কখনোই পায়নি। এবং দেখা যায় যে প্রাইম মিনিস্টার অফিস থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অফিস থেকে বলা হয়েছে, অথচ নিম্ন যারা আছে তারা এটা বিভিন্ন প্রকার, বলতে গেলে পরিষ্কার কথা, টাকা খেয়ে ওর এন্ট্রিতে চলে, তো টাকা দিতে পারে না, ঘুষ দিতে পারে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে, আমি অফিসের নাম বলবো না, সব জায়গায় সে নির্যাতিত, নিপীড়িত হয়ে যখন এই মেয়েটা আত্মহননের পথ বেছে নিছে, আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি জীবনটা তো একটাই, তোমার একটা বাচ্চা আছে, আমি তাকে কোন রকমে তাকে সবসময় আমি যেটুকু পারছি টেলিফোনে অ্যাডভাইস করছি, সহযোগিতা করছি, কিন্তু একটা বাচ্চার দিকে তাকায় সে চাকরির জন্য, সে একটা মেধাবী ছেলে, মেধাবী মেয়ে, এই মেধাবী মেয়েটাকে একটা চাকরির জন্য কোনো জায়গায় হন্যে হয়ে ঘুরছে। টাকা ছাড়া তো, মামা ছাড়া, টাকা ছাড়া, তদবির ছাড়া কোনো জায়গায় টাকা হয় না। এই বেকার, অর্ধাহারে, অনাহারে, এই মামলার খরচ চালানোর মতো তার ক্যাপাসিটিও নাই, ক্যাপাবিলিটিও নাই। সে আজ জীবনটাকে তার অসার মনে হইতেছে। ইতিমধ্যে তার বাবার পিতৃবিয়োগ হয়েছে, যে বাবার শেল্টারে, যে বাবার ছায়ায় সে লালন পালন, কিছু টাকা পয়সা, এখন সে মৃত্যুকে বরণ করা। যদি আপনারা একজন সাংবাদিক, সে মৃত্যুকে বরণ, যদি একটু বিচার পায় আপনার উচিলা সামান্যতম,
আপনার দ্বারা যদি সামান্যতম উপকার হয়, এটি এখন প্রত্যাশা। সে সেই সন্তানের দিকে তাকায়, সে এখন একটা চাকরি কইয়া সৎ পথে, সঠিক পথে, নির্ভুল পথে, ইজ্জতের সহিত, সে একটা ধর্মভীরু নারী, পর্দাসীন নারী, সে ওইভাবে বাঁচতে চায়। আমি আপনার কাছে ওটাই এখন আমার চাওয়া পাওয়া, যেন সে একটু বিচার পায়, যেন সামাজিকভাবে, পারিবারিকভাবে ইজ্জত মতো সে সমাজে বাঁচতে পারে। আমার এই সংক্ষিপ্ত এতটুকুই চাওয়া পাওয়া। সে একটা নিরীহ মেয়ে। উনি একটা প্রশ্ন তুলেছে যে ওনাকে ডিভোর্সের বিষয়টা, সেটা আপনি অলরেডি বলছিলেন। ডিভোর্সের নিয়মটা কি? ওনারা ডিভোর্সের যে নিয়ম আসলে কি ডিভোর্স নাকি এখন এটা আমি বলি, এটা হলো শতভাগ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত কথা। তাকে বিভিন্ন লোকে উস্কায়, হয়তো প্রশাসনের লোক বলে এখনো আপনি ডিভোর্স দিলেন না, এখন আপনি এটা করলেন না, এখনো ওটা করলেন না। ডিভোর্সের প্রকৃত পক্ষে যেভাবে হওয়ার কথা, ডিভোর্সের সার্টিফাইড কপি, ডিভোর্স রেজিস্ট্রি করার কথা, ডিভোর্সের রেজিস্ট্রেশন কপি, তারপরে সালিসি পরিষদ থেকে রিসিভ করার কথা, ওর কাছে অনুকূলে 3টা ঠিকানাতে দেওয়ার কথা, ওর বর্তমান ঠিকানা, ওর বাবার ঠিকানা, ওর স্বামীর ঠিকানা, ওর ডিভোর্সের কোনো লেটার আজ পর্যন্ত তার কাছে আসে নাই। তো সে কিভাবে বলবো যে এটা ডিভোর্স হয়েছে? আমি আইনের দৃষ্টিতে বিং এ প্রফেশনাল ম্যান, আমি ডিভোর্স এবং পারিবারিক আইন নিয়ে আজকে বহু বছর, প্রায় 30-32 বছর আমি আইন নিয়ে ডিল করি। আইনের দৃষ্টিতে এখন যদি সে ডিভোর্স দেয়, এটা সে বানানো মিথ্যা, বানোয়াট, ব্যাগ পেটে ক্রিয়েট পেপার করে জাল জালিয়াতি করে, সে জাল দিয়ে এক্সপার্ট, সে একদম মদের সত্য লোক। সে আদালত, কোর্ট কাছারি কিছুই মানে না, আইন মানে না, সবকিছু সে টাকা দিয়ে পারচেজ করতে চায়। আমি এর বিচার দাবি করি এবং এই মেয়েটা যেন শান্তিতে থাকতে পারে, আপনাদের উছিলা যেন একে একটা ব্যবস্থা করতে পারে, এটাই আমার প্রত্যাশা, আর কিছু আমার প্রত্যাশা নয়। ঠিক আছে, ওকে।